আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো গতকাল অনুষ্ঠিত 49তম বিসিএস এর প্রশ্ন নিয়ে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আপনারা জানেন প্রশ্ন ইদানিংকালে 47 49 প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে প্রশ্ন কিন্তু বেসিক থেকে উঠছে, একটু কঠিন হচ্ছে বলা যায়। আগের গতানুগতিক বিগত কোশ্চেন পড়ে অথবা অল্প দু এক মাসের প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষায় পাশ করা কিন্তু সম্ভব না। এখানে আপনাদের অবশ্যই ভালো উস্তাদ শিক্ষক ভালো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে হবে, জেনিসিসের সাথে থাকতে হবে। আমরা জেনিসের সাথে আছি অলরেডি। তো আমরা প্রশ্ন অ্যানালাইসিস শুরু করব, এটা নিয়ে শুরু করি। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করবো, আমরা দুই ভাবে অঙ্ক করে দেখাবো। একটা বেসিক নিয়ম এবং একটা দ্রুত কিভাবে অ্যান্সার করা যায়, দুইভাবে দেখাবো, ঠিক আছে? প্রথমে যে প্রশ্নটা আছে সেটা লগের একটা প্রশ্ন, লগের প্রশ্ন। লগের প্রশ্ন যে সহজ একটা প্রশ্ন। লগ, এখানে আছে এক্স, এখানে আছে 4 ইকুয়াল টু -2। লগের প্রশ্ন খুবই সহজ। লগ থেকে যখন সূচকে আসবেন, যেটা করতে হবে, বেস ঠিক থাকবে, এই দুইটা জায়গা পরিবর্তন করবে, বিষয়টা বুঝেন। লগ থেকে যখন সূচকে আসবেন তখন এই এই ভ্যালু পরিবর্তন করতে হয়। তাহলে এই -2 এখানে চলে যাবে, সমান সমান 4। তাহলে -2 মানে কি 1/x² সমান সমান কি 4। তাহলে এক্স, এটা তাহলে উল্টে দিলে x² = 1/4 হবে। তাহলে এক্স এর মান হবে হাফ। এটা উত্তর হবে হাফ, এক্স এর মান হাফ। ঠিক আছে? সহজ কথা কি, যখন লগ থেকে, এই যে লগ ছিল, আমরা চলে আসলাম কিসে, সূচকে। লগ থেকে যখন সূচক আসবে তখন আমাদের কি করতে হবে, এই যে নাম সংখ্যা মানে ভ্যালু, বেস ঠিক থাকবে, মনে রাখবেন বেসিক বেস ঠিক থাকবে। বেস ঠিক থাকবে, ভ্যালু পরিবর্তন হবে, ভ্যালু বা মান পরিবর্তন হবে। লগ থেকে সূচকে আসলে অঙ্কটা হয়ে যাবে। এটা বেসিক অঙ্ক, এটা কোনো একেবারে সহজ একটা অঙ্ক ছিল। দু একটা অঙ্ক সহজ ছিল, দু একটা একটু ক্রিটিক্যাল ছিল। তা আমরা দেখলাম যে ভ্যালু পরিবর্তন করতে হবে। কি করতে হবে? ভ্যালু পরিবর্তন সূচকে আসলে। এরপরে প্রশ্ন হলো 15 মিটার লম্বা, এটা একটা মানসিক দক্ষতার প্রশ্ন। প্রশ্নটা কথাবার্তা অনেক বেশি, কিন্তু একেবারে সিম্পল প্রশ্ন। বলছে একটা লম্বা একটা স্কেলের এক প্রান্ত 10 কেজি ওজন বাঁধা আছে। ধরেন একটা এরকম একটা স্কেল আছে, হ্যাঁ, এরকম। এখানে এক প্রান্তে 10 কেজি ওজন রাখা আছে। দশ, 10 কেজি, হ্যাঁ, 10 কেজি ওজন রাখা আছে। আরেক মানে স্কেলের দৈর্ঘ্যের, এই দৈর্ঘ্যের অনুপাত হলো 3/2। 15 মিটার লম্বা স্কেল, এই লোটার না 15 মিটার লম্বা, খেয়াল করার বিষয়টা। এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু কথাবার্তা বেশি। আমরা একটু আহ দেখা দিচ্ছি জিনিসটা। 10 কেজি ওজন বাঁধা আছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের 3/2 একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্ত হতে কত কেজি ওজন দিলে, মানে অপর প্রান্ত এরকম একটা ধরেন আরেকটা ঝুলাইলেন, ঠিক আছে? কত কেজি ওজন ঝুলালে ভারসাম্য ঠিক ব্যালেন্স হবে আর কি, ব্যালেন্স ঠিক থাকবে। ব্যালেন্স ঠিক থাকার জন্য যেটা লাগবে সেটা হলো এইটা, দেখেন 15, এটা স্কেলের দৈর্ঘ্য অনুপাত 3/2। তাহলে এটা যদি 15 হয়, তিন 3x আর 2x হলো, মনে করেন আপনার এই 3x যদি 15 হয়, সেটা বুঝেন। 3x, 3 ভাগ যদি 15 হয়, তাহলে 1 ভাগ কত হবে? 5। তাহলে এখানে 2 ভাগ কত হবে? 2 ভাগ হবে 10। তাহলে এটা হবে 10। এখন সিস্টেম হলো যে এই পাশের ওজন এবং দূরত্ব, এই যে ওজন দূরত্ব, ওজন দূরত্বের গুণফল ওই পাশের ওজন দূরত্ব গুণফলের সমান হইতে হয়। তো এই পাশে ওজন দূরত্ব কত? 15 × 10। আর এই পাশে কত? 10 তো আছেই, 10 মিটার দূরত্ব। 10 গুণ ওজন নাই, তাহলে এখানে ডব্লিউ টু কি হবে? 150 কে এই 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 15 হবে উত্তর। উত্তর কি? 15। ঠিক আছে, উত্তর কি হবে? তো এখানে হবে 15 কেজি। 15 কেজি, 15 কেজি আনসার হবে। ঠিক আছে, খুবই সহজ, 15 কেজি উত্তর হবে। হুম, আচ্ছা, তাহলে এটা সিস্টেমটা কি, দুই পাশে ওজন দূরত্ব মানে এই দুটো গুণফল। সহজ বুদ্ধি কি, দেখেন এখানে 15, এখানে 10, তাহলে এখানে 10 হলে 15 হবে। কারণ দুটো মিলে 150 গুণ, এখানে 150 হইতে হবে, এখানেও কি 10 15 150 হবে। তাহলে এখানে 15 নিলে হচ্ছে সহজ হিসাব। একটা 10 আছে, একটা 15 আছে, আরেকটা কি 10 থাকলে একটা 15 হবে, 10 15 10 15 150 150, সহজে উত্তর পাওয়া যাচ্ছে। ঠিক আছে,
এটা একটা প্রশ্ন, ধারার প্রশ্ন। এটা অঙ্ক করে উত্তর দেওয়ার কোনো যুক্তি নাই, খেয়াল করেন না। প্রথম পদ নাই, প্রথম নাই, দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চম নাই, ষষ্ঠ, পঞ্চম আছে, পঞ্চম পদ 32, আর ষষ্ঠ নাই, সপ্তম নাই, অষ্টম আছে। এটা কত? 256। 256। এখন বিষয়টা বুঝেন, এটা একটা কি ধারা? গুণোত্তর বলে দিছে, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা চাইছে কি? অনুপাত, সাধারণ অনুপাত বা ভাগফল, সাধারণ অনুপাত বা ভাগফল চাইছে। এটা অঙ্ক করে অঙ্ক বের করতে হয় না, সিস্টেমটা কি? এই যে এটাই দেখেন, গুণ করে যেহেতু সামনে যাবে, গুণোত্তর ধারা মানে গুণ করে উত্তর পাওয়া যায়। গুণোত্তর ধারা মানে কি? গুণ করলে উত্তর। তাহলে এখানে গুণ করলে দেখেন কত গুণ করে এটা মিলে যাবে। দেখেন আমি যদি 2 গুণ করি, 2 গুণ করি তাহলে 64, আবার 2 গুণ করলে 128, আবার 2 গুণ করলে 156। তার মানে 2 গুণ করলে মিলে যাচ্ছে, খেয়াল করছেন? তার মানে এইটা গুণোত্তর ধারা এবং 2 গুণ করে আছে। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হলো, অনুপাত হলো 2। 2 কেমনে 2? এই যে 64-কে 32 দ্বারা ভাগ দেন, অথবা 128-কে 64 দ্বারা ভাগ দেন, কি হচ্ছে? 2 আসতেছে অনুপাত। খুবই সহজ। তার মানে দেখা যাচ্ছে এই অনুপাতটা গুণ 2 গুণ আকারে আছে, অনুপাতটা হবে 2। ঠিক আছে, খুবই সহজ, এই অঙ্ক করার কোনো যুক্তি নাই, অঙ্ক করে বের করতে সময় লাগবে। এটা একটা সাধারণ ধারা। এই ধরনের প্রশ্ন কি করতে হয়? এদের অঙ্ক যদি কয়েকটা পদ দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে যদি অনুপাত চায় তাহলে এইভাবে বের করবে, সহজ হিসাব, একটু বুদ্ধি খাটাইতে হবে তাহলে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তার মানে এরপরে আমরা পরের প্রশ্নে আসি। একটি ঘনকের, ঘনকের অঙ্ক, এটা ঘনজ্যামিতির একটা অঙ্ক আসছে, তবে অঙ্কটা খুব সহজ। ঠিক আছে, অনেকে এটা মানে বিভিন্ন কষ্ট করে করতে পারে, কিন্তু অনেক খুব সহজ একটা অঙ্ক এটা আসলে। একটি ঘনকের, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা সূত্র হলো 6a², এটা হলো 48 দিয়ে আছে। তাহলে এই স্কোয়ার কত? 48-কে 6 দিয়ে ভাগ করেন, 48 6 দিয়ে ভাগ করলে 8 হয়। এই স্কোয়ার হলো 8, এই স্কোয়ার কত? 8। এর মান হবে কত? 8-কে রুট করলে √8, √8-কে হিসাব করলে 2√2 হয়। এই √8 তো 4 গুণ 2, তারপরে 2√2 হয়ে যাবে, 2√2। এর মান বেরিয়েছে, চাইছে কি? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণের সূত্র কি জানেন? ঘনকের কর্ণ, এটা সূত্র হলো a√3, a√3, কর্ণ হলো a√3। ঠিক আছে, কি কর্ণ? কি? a√3। তাহলে এর মান কত? 2√2, এর সাথে আছে √3, √3 গুণ করলে কি? 2√6 অ্যান্সার, এটা অ্যান্সার। এটা অপশন এইভাবে ছিল, 2√6। উত্তর কি? কর্ণকে কর্ণ, তাহলে সূত্র জানতে হবে, এটা বেসিক। তার মানে এটা আপনার কিন্তু কি শর্টকাটে করা যাচ্ছে না। উত্তর জানতে কি করতে হবে? বেসিকের সূত্র জানতে হবে, সূত্র জানলে অঙ্কটা পাবেন। সূত্র জানতেই হবে, কারণ এটা হলো বেসিক একটা অঙ্ক। এটা টেক্সট বইয়ের অঙ্ক, একেবারে 9 10-এর বইয়ের থেকে আসছে, বুঝছেন? তারপরে আপনাকে গাইড বুক করে কাজ হচ্ছে না, কি করতে হবে? টেক্সট বুক করতে হবে। হ্যাঁ, টেক্সট বুক 9 10, 1 to 10, এই এই বইগুলো পড়তে হবে। 1 to 10, যদিও প্রশ্ন 9 10 থেকে বেশি আসে, মূলত 6 to 10 এখান থেকে প্রশ্ন আসে, 6 to 10। ঠিক আছে, আমরা যদি 6 to 10-এর বইয়ের অঙ্কগুলো ভালো করে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা কি করি? আমরা সরাসরি শর্টকাট গাইড বইগুলোর থেকে বেশি মনোযোগ দেই, এই কারণে সমস্যা হয়। ঠিক আছে, তো আমরা তাহলে এই অঙ্কটা সহজেই পারলাম। ত্রিভুজের একটা অঙ্ক, এই অঙ্ক অনেকে আমি দেখছি ভুল উত্তর দিচ্ছে, কেন আমি দিচ্ছি আমি জানি না। ভুল উত্তর দিয়ে দেওয়ার কোনো যুক্তি নাই। এখানে দেখেন, পি কিউ আর ত্রিভুজের কিউ 90 ডিগ্রি, তার মানে এটা সমগ্র ত্রিভুজ। আমি যদি ত্রিভুজটা আঁকি, এভাবে আঁকি, বিষয়টা বোঝেন। এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা পি যদি দেই, এটা যদি কিউ দেই, এটা যদি আর দেই, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। আবার বলছে এই কোণটা, কোণ পি মানে এই কোণটা, এই কোণ 2 গুণ আর, তাহলে এই কোণের দ্বিগুণ। বিষয়টা বোঝেন, যে কোণ বড় তার বিপরীত বাহু বড়, এটা তো বাদ। এখন এই কোণ আর এই কোণের মধ্যে তুলনা, এই কোণ আর এই কোণের মধ্যে তুলনা হচ্ছে। এখন বিষয়টা বুঝেন, কোণের মধ্যে তুলনা হচ্ছে কোনটার মধ্যে? এই কোণ আর এই কোণ। এই কোণটা কত ডিগ্রি জানি না, এই কোণটা কত ডিগ্রি, দুটো মিলে 90 তো। দুইটা মিলে 90, যেহেতু দুইটা মিলে 90, তাহলে একটা 30 হবে, এটা হবে 30, এটা হবে তাহলে কি? যেহেতু এটা 2, এটা 60,
এটা 60 হবে, কারণ এই কোণটা দ্বিগুণ, 2 মিলে 90 হবে। এখন দেখেন যেই কোণ বড় তার বাহু বড়, যে কোণ বড় তার বাহু কি বড় হবে। এই কোণটা বদলে এই বাহু বড়, এই বাহু কি বড়, কিউ আর। আর যেহেতু এই কোণটা ছোট, তাহলে এই ছোট বাহুটা কি ছোট। খেয়াল করেন বিষয়টা, বাহুটা কি ছোট। এখন যদি এই বাহুটা বড়, কত বড়, কোণের মান যেহেতু দ্বিগুণ, বাহুর মানও দ্বিগুণ হবে, তাহলে কি হবে, 2p কিউ। ঠিক আছে, কোণ যত বড় বাহু কি তত বড় হবে, তাহলে এটা কিউ আর বাহুটা পি কিউ এর কি হবে, 2 গুণ হবে। অনেক এটা ভুল উত্তর দিচ্ছে, আসলে বিষয়টা যে কোণ বড় কোণের বিপরীতে সেই বাহুটা বড় হয়। কোণের বাহু বিপরীত বাহু, এটা একটা বেসিক কোশ্চেন, মানে একটা কম সেন্সের কোশ্চেন। আপনি যদি এই ত্রিভুজের কোণের সাথে বাহুর যে সম্পর্ক এটা জানেন তাহলে পারবেন। বেসিক, এটা কোনো শর্টকাটের কোনো বিষয় নয়, বেসিক প্রশ্ন। ঠিক আছে, বেসিক প্রশ্ন। আচ্ছা, অসমতার সমাধান সেট দিছে অপশনে। দেখেন এই অঙ্কটা খেয়াল করেন, খুব সহজ। যদি এর অপশন এইভাবে ছিল 9 3, 9 3 এভাবে ছিল, আবার 9 3 এইভাবেও ছিল। এখন এটার মধ্যে কি উত্তর, দুটো একই উত্তর, কিন্তু এইভাবে উত্তর আছে, এইভাবে উত্তর আছে, উত্তর কেন কোনটা দিব। যদি দেখেন বিষয়টা বোঝেন, যদি লেস দেন থাকে তাহলে সংখ্যার দিকে থার্ড ব্র্যাকেট হয়, ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট হয়। আর যদি লেস দেন না থাকে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট হয়। খেয়াল করেন দুই পাশে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট। এখন এই অঙ্কে কোনো লেস দেন নাই, তাহলে এটা এমনি উত্তর হবে। তারপর অঙ্কটা করে দেখাই, x² + 6x - 27 <0 তাহলে এটা উৎপাদক করলে x² - +9x - 3x - 27 <0, তাহলে x কমন হলে x+9 -3 কমন হলে x+9 <0। তাহলে এখানে আসতেছে x+9 আর হলো x-3 <0। এখন এই সিস্টেম কি বরিশাল পদ্ধতি, যখন লেস দেন থাকবে তখন এক্স মাঝখানে চলে যাবে। যখন লেস দেন, বিষয়টা বোঝেন, যখন লেস দেন থাকে, লেস দেন ইকুয়াল থাকে, তখন এক্স কোথায় দেয়, মাঝখানে দেয়। এখানে একটা সংখ্যা, এখানে সংখ্যা, এখানে বড় সংখ্যা থাকে, এখানে ছোট সংখ্যা থাকে। এটা হলো শর্টকাট সিস্টেম। যখন লেস দেন থাকে তো এখানে এক্স মাঝখানে চলে যাবে, এক্স কোথায় যাবে, মাঝখানে যাবে। তাহলে এক্স কোথায় গেছে, মাঝখানে যাবে। বড় সংখ্যা এটাকে চিহ্ন পরিবর্তন করতে হবে। 3 হলো বড়, এখানে 3 3 আর এখানে -9, তাহলে কি এইভাবে অ্যান্সার, এটা অ্যান্সার। এখন দেখেন যেহেতু এটা ইকুয়াল চিহ্ন নাই, সমাধান সেট কিভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ইকুয়াল চিহ্ন নাই, সমাধান সেট লিখতে হবে -9 আর 3, এটা হলো অ্যান্সার। -9 আর 3, কথা বলছেন, -9 আর 3 হবে ফার্স্ট ব্র্যাকেট। কেন ফার্স্ট ব্র্যাকেট, যখন এই যে ইকুয়াল চিহ্ন থাকে তখন হয়তো থার্ড ব্র্যাকেট, সংখ্যার দিকে দুই পাশের সংখ্যা ছিল থার্ড ব্র্যাকেট হতো, কিন্তু এখানে ইকুয়াল কোনো চিহ্ন নাই, মানে ইকুয়াল নাই। ঠিক আছে, লেস দেন, শুধু লেস দেন ছিল, এই কারণে এটা শুধু ফার্স্ট ব্র্যাকেট হবে। এই অঙ্ক দেখেই উত্তর বলে দেওয়া যায়, এই অঙ্ক করা দরকার হয় না। হ্যাঁ, 3 নং 27, একটা 9 হবে, 3 হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটাই আছে, তাহলে উত্তর হবে -9 3 ফার্স্ট ব্র্যাকেট দুই পাশে। ঠিক আছে, এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা আমাদের ক্লাসে করব আরো, মানে মানে ফার্স্ট ব্র্যাকেট কেন হলো, ফার্স্ট ব্র্যাকেটের অর্থ কি, থার্ড ব্র্যাকেটের অর্থ কি, এর বিস্তারিত আরো ব্যাখ্যা এটা আমরা ক্লাসে আমাদের করে থাকি। আমরা জেনেসিসের পরিবারের সাথে যদি আপনি যুক্ত হন, তাহলে আশা করি এই ক্লাসগুলো এর অ্যানালাইসিসটা বিস্তারিত পাবেন, যে ব্র্যাকেট কেন ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট কেন থার্ড ব্র্যাকেট হয়। ঠিক আছে, বা এর অর্থ কি এটা বোঝাইতে হবে, বোঝানোর জন্য আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এটা সমাধান। সমাধান আপনি এই এটা খেয়াল করেন, এ এক্স প্লাস বি ওয়াই, এটা বেসিক প্রশ্ন একেবারে। আর এটা হলো বি এক্স মাইনাস ওয়াই সমান সমান কি, এ বি। এখন আপনি এক্স এর মান যদি বের করতে পারেন, বা যে কোনো একটা মান বের করতে উত্তর পেয়ে যাবেন। আমাদের এখানে একটা সমান বানান, এটা প্লাস মাইনাস সমান বানান, এটাকে যদি আমি যদি বি দিয়ে গুণ করি, এটা যদি এ বি এ দিয়ে গুণ করি, তাহলে এটা এই দুটো সমান হয়ে যাবে। তাহলে হবে এ বি, এটা হলো এ বি এক্স, না না এটা এটাকে এ দিয়ে, সরি এটাকে এ দিয়ে আর এটাকে বি দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এটাকে এ দিয়ে এটা বি দিয়ে। তাহলে a² x প্লাস ab(y) সমান সমান a³ আর এখানে আসতেছে b² x সমান প্লাস মাইনাস ab(y) সমান সমান কি, ab²। এখান থেকে দেন এটা এটা কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে, কি থাকতেছে, a²x b²x। তাহলে এই এক্স, এখান থেকে এক্স কমন নিলে a² প্লাস b² হবে। আর এখান থেকে a³ তো এখান থেকে যদি b² কমন নেন, b² কমন নিলে হবে, সরি a² কমন নেন, এ কমন, কমন হলো এ, তাহলে a² প্লাস b² হবে। তাহলে এইটা কাটাকাটি গেল, কি থাকলো, এক্স এর মান থাকলো এ, এক্স এর মান কি এ। এক্স এর মান যদি এ এখানে বসানো আবার, তাহলে কি মান আসে, এক্স এর মান এখানে বসে দেন, তাহলে a² এ যে এ গুণ এ আর কি, তাহলে এ গুণ এ প্লাস বি ওয়াই সমান সমান a²।
তাহলে a স্কয়ার প্লাস by সমান সমান a স্কয়ার, a স্কয়ারের পাশে নিয়ে যান, তাহলে by সমান সমান a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 0, তাহলে y এর মান আসতেছে 0, এর মান কি আসতেছে 0, তাহলে x এর মান আসতেছে, x এর মান আসতেছে কি a আর 0, a আর 0। ঠিক আছে, এটা একটু বড় অঙ্ক ছিল, এটা আপনি অপশন টেস্ট করে পারা যেত, x এর মান a বসাইলে মিলে কিনা, মানে শুদ্ধি পরীক্ষা যেটাকে বলে, শুদ্ধি পরীক্ষা করবেন, এই অপশন ধরে শুদ্ধি পরীক্ষা করবেন যে x এর মান a বসাইলে মিলে কিনা। ঠিক আছে, এক্স এর এই মান আসলে কি মিলে কিনা, মানে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা করলে উত্তর পাওয়া যায় অনেক সময়। তাহলে আপনারা শুদ্ধ পরীক্ষা করতে পারেন। আর বেসিক অঙ্ক এটা, এটা একটু কিছু অঙ্ক এটা মানে একেবারে আপনি শর্টকাটে করা যাবে না এই অঙ্ক, তার মানে এটা বইয়ের অঙ্ক, বই থেকে দিয়ে দিছে, হ্যাঁ বইয়ের বেসিক অঙ্ক, অঙ্ক না করে পারা যাবে না আর কি। এটা একটা মজার প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। একজন লোক 1 মিনিটে একটা কলা খেতে পারে, একজন লোক একটা কলা 1 মিনিটে খেতে পারে, তাহলে 5 জন লোক 5টা কলা কত মিনিটে খেতে পারবে? এটা একটা সূত্র আছে, একটা ইন্টারন্যাশনাল সূত্র, যে m1 ধরেন t1 বাই w1 সমান সমান m2 t2 বাই w2। এখানে m হলো ম্যান, ম্যান মানে মানুষ, টিতে হলো টাইম সময়, আর ডব্লিউ তে হলো ওয়ার্ক, ডব্লিউ ও আর কে। এই সূত্র বসালে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্র বসালে কোনো ঐকিক নিয়মে করতে গেলে সময় লাগে, অনেক সময় m1 t1 w1 m2 t2 বাই w2 এইভাবে করলে হয়ে যাবে, ডব্লিউ তে ওয়ার্ক তাহলে হবে। তাহলে প্রথমে কি, একজন লোক 1 মিনিটে একটা কলা, এটা হলো কাজ, কলা খাওয়া এটা কাজ, তাহলে একজন লোক 1 মিনিটে একটা কলা খায়। এরপরে কত, 5 জন লোক 5টা কলা কয় মিনিটে খায় এটা দেয়া নাই। তাহলে দেখেন বিষয়টা বুঝেন, এই এক এক কাটা 5 5 কাটা, শেষ পর্যন্ত ডব্লিউ2 এর মান হলো 1, তো উত্তর হবে 1, এক আর কি, এক, তো উত্তর হবে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। খুবই সহজ, এই পদ এই সূত্রটা মনে রাখেন। ঠিক আছে, তাহলে উত্তর দ্রুত পাওয়া যাবে। ঠিক আছে, ঐকিক নিয়মে করতে গেলে সমস্যা হলো যে কোনটা উপরে নিচে দিবেন, ভেজাল লাগে, এই সূত্রটা মনে রাখেন। ঠিক আছে, তাহলে কি হবে, দ্রুত অ্যান্সার দেওয়া যাবে। আচ্ছা, সমান্তর ধারা, আবার একটা ধারার প্রশ্ন, তবে এটা শর্টকাটে করা যাবে না, বেসিক দিয়ে করতে হবে। দেখেন প্রশ্ন বলছে ধারা 4 নম্বর পদে চতুর্থ পদে এবং 12তম পদে যোগফল দিয়েছে 20, 15 পদে যোগফল কত? 4 আর 12 সাথে 15 সম্পর্ক কি, অনেক মনে চিন্তা করতে পারেন। এটা সূত্র, n তম পদের সূত্র মনে রাখবে, n তম পদ, এটা সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো সূত্র। তো চতুর্থ পদ মানে কি, চতুর্থ পদ মানে হলো a প্লাস 4 বিয়োগ 1 ইন্টু ডি, তার মানে a প্লাস 3d, এটা চতুর্থ পদ, এটা হলো চতুর্থ পদ। আর কি 12তম পদ মানে কি, 12তম ক্ষেত্রে হলো a প্লাস 12 বিয়োগ 1 ইন্টু ডি, 12 বিয়োগ 1 ইন্টু ডি মানে হলো a প্লাস 11d, 11d। এইটা আর এইটা এই দুটো যোগ করলে 20 পাওয়া যাবে, তাহলে a প্লাস 11d 3d আর a প্লাস 11d, এই দুইটা মিলে 20, তার মানে এসে আসছে 2a প্লাস 14d, এই দুটো 20, এটা রেখে দেন, এটা রেখে দেন, এটা কাজে লাগবে পরে। এটা বলছে 15 পদের যোগফল, যোগফলের সূত্র কি, সূত্র হলো সমষ্টি সূত্র n/2, এটা হলো সমষ্টি সূত্র, সমষ্টি n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হলো ডি, এটা হলো সূত্র। n এর মান 15, বলছে কি 15 পদ, তাহলে 15, তাহলে 15/2 2a প্লাস এই 15 বিয়োগ 1 ইন্টু কি ডি। এখন দেখেন 15/2 গুণ 2a প্লাস 14d, এইটার মান আমার দিয়ে আছে কত, 20, এই যে 20, এখানে 20 বসে দেন, তাহলে 15/2 গুণ হলো 20, হিসাব করলে 150 আসতেছে, 2 দিয়ে কাটলে 150, খুবই সহজ অঙ্ক। সহজ মানে কি, এটা বেসিক সূত্র জানতে পারবে না, কয়টা সূত্র জানতে হবে, n তম পদের সূত্র এটা, এটা মনে রাখতে হবে, আর সমষ্টি সূত্র, এই দুটো সূত্র জানলে আপনি অঙ্কটা পারবেন। তার মানে আপনার টেক্সট বই যদি করেন তাহলে সূত্রটা অবশ্যই আপনাকে করতে হবে, তার মানে গাইড বই পড়ে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কারণ হুবহু অঙ্ক নাই, তা আপনি যদি টেক্সট বই থেকে হুবহু সূত্রগুলো সহ মনে রাখেন, অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক সহজ ছিল, অঙ্ক কঠিন না, কিন্তু সূত্র জানতে হবে। তার মানে আপনি যদি বই থেকে সূত্র ধরে ধরে অঙ্ক করেন, তাহলে আপনি অঙ্কের যে আপনার ভিতরে যে একটা পাওয়ার তৈরি হবে, বেসিকের পাওয়ার, এই পাওয়ার দিয়ে আপনি যে কোনো অঙ্ক ঘুরে দিলেও পারবেন। তা আপনাদের লাগবে বেসিকের পাওয়ার, ঠিক আছে, শর্টকাটের পাওয়ার না, বেসিকের পাওয়ার লাগবে। আচ্ছা, আমাদের এর ফাঁকে করে বলে দিই, আমরা জেনেসিস বিসিএস কেয়ার, বিসিএস একটি মানে স্বনামধন্য প্রতিষ্ঠান, যে জেনেসিস বিসিআর এ লাস্ট যে নিয়োগ হলো 48তম বিসিএস এ
প্রায় 1700 প্লাস ক্যাডার এখান থেকে তৈরি হয়েছে, এখান থেকে আমাদের সেবা নিয়ে পাশ করেছে, সুপারিশ করতে হয়েছে আর কি। আমাদের 50তম বিসিএস অ্যাডভান্স রেগুলার যে ব্যাচ আছে, রেগুলার যে সার্কুলার আগে যে ব্যাচ শুরু হয়, এই ব্যাচগুলো শুরু হচ্ছে। গতকাল থেকে একটা ব্যাচ শুরু হয়েছে আর কি, শুরু হয়েছে মানে জাস্ট ওরিয়েন্টেশন হয়েছে, একটা ক্লাস শুরু হচ্ছে সামনে থেকে। আপনারা এই ব্যাচে এনরোল করতে পারেন। আমাদের পোস্টের পোস্টের এখানে নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, পেজের ইনবক্স করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা একটা ধারা, খুবই সহজ একটা ধারা, না বলে এটাকে বলে সংখ্যা যুক্তি। এটা খুবই সহজ। ধরেন এক, রুটটা মানে 3, 1 3 5, এরপরে 49, রুট 49 মানে কি 7, এরপরটা কত হবে 2 করে পার্থক্য, দেখেন 1 3 5 7, 2 করে পার্থক্য, 2 করে যোগ, তাহলে 9 হবে উত্তর। 9, 1 3 5 7, এটা বেশি সহজ ছিল। দুই একটা প্রশ্ন এরকম সহজ দেয়। হ্যাঁ, এটা বিজোড় সংখ্যা ছিল 1 3 5 7 9, অথবা 2 করে বাড়ছে, যেটাই বলে নাকি। খুব সহজ একটা প্রশ্ন ছিল, দুই একটা প্রশ্ন মাঝে মাঝে সহজ দিয়ে দেয়। এবার একটা প্রশ্ন, এই প্রশ্নটা রিটেনের প্রশ্ন, মূলত পিলিতে করা যায় কিনা যায়। এটা দুইটা পদ্ধতি আছে, এটা রিটেনে বড় করে করা, আর একটা একটু স্মার্টলি করা। তা আমরা স্মার্টলি করা কিভাবে দেখাবো, এখানে যখন বলে এই যে অন্তত একটি সবুজ বল, অন্তত একটি সবুজ, এই অন্তত কথাটা হওয়ার কারণে অঙ্কটা কঠিন হয়েছে। অন্তত যদি না বলতো তাহলে একটু সহজ হতো। অন্তত বলার কারণে যেটা হয়েছে সেটা হলো যে অন্ত সবুজ বলে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তার মানে দুইটা রেজাল্ট। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা করবো, এখানে বল করছে দুইটা বল, কিন্তু বিষয়টা বুঝুন। আমরা যদি লাল হওয়ার সম্ভাবনাগুলো বাদ দিই, চাইছে সবুজ, অন্তত একটা সবুজ, তো লাল হওয়ার সম্ভাবনা যদি বাদ দিই, লাল হওয়ার সম্ভাবনা যদি বাদ দেই তাহলে কি, ঠিক আছে, লাল হওয়া বাদ দেই তাহলে কি হবে, সবুজ পাবো, একটা সবুজ পাবোই। তাহলে আমরা লাল হওয়ার সম্ভাবনা আগে খেয়াল করেন। এখানে প্রথম থলিতে বল কয়টা, 3টা সবুজ 2টা লাল, দুইটা লাল বল, মোট বল কয়টা, 5টা। বল তো দুইটা তুলছেন, একটা বল তুলছেন এবং আরেকটা বল তুলছেন, এবং থাকলে গুণ হয়, এবং কথাটা থাকলে গুণ, অথবা থাকলে হয় যোগ, অথবা থাকলে যোগ, এই কথাটা সম্ভাবনার ক্ষেত্রে বেশি। দুইটা বল তুলবেন, খেয়াল করেন, বল তুলবেন দুইটা, প্রথমটা বল তুলবেন, অথবা তো হইতে পারে না, তো বল তুলবেন দুইটা, একটা বল এবং আরেকটা বল, প্রথম থলির একটা বল এবং দ্বিতীয় থলির একটা বল। এই যে প্রথম থলিতে আহ, একটা বল তুলছেন, দুইটা দুইটা প্রত্যেক থলি থেকে একটি করে বল তুলছে, তাহলে একটা বল তোলার পরে তো আরেকটা বল তুলছে, এরকম তো হইতে পারে না একটা বল অথবা আরেকটা বল, এরকম না। তাহলে বলটা কি দুইটা বল, তাহলে একটা বল এবং আরেকটা বল, এবং থাকলে গুণ হলো। তা আমরা লাল হওয়ার সম্ভাবনা বের করছি, তো 2/5। আরেকটা দ্বিতীয় থলিতে দুইটা সবুজ 5টা লাল, তাহলে মোট হলো বল হলো লাল হলো 5টা, মোট হলো 7টা। সিস্টেম, এই সূত্র হলো কি, এই নিয়ম হলো মোটকে সম্ভাব্য এই অনুকূল ফলাফল, মোট ফলাফলকে অনুকূল ফলাফল দিতে হয়। এটার সূত্র বেসিক আমি লিখে দেই। মানে সম্ভাবনার সূত্র কি, মোট ফলাফল, উপরে নিচে থাকে কি, মোট ফলাফল, উপরে থাকে কি, অনুকূল ফলাফল, অনুকূল, এটা হলো সূত্র, অনুকূল ফলাফল, ঠিক আছে। তা আমাদের লাল হওয়ার সম্ভাবনা কি, 2, লাল 2, মোট 5, লাল 5, মোট 7, তাহলে কাটাকাটি করলে 2/7, এটা হলো লাল হওয়া। এখন হওয়া না মিলে এক হয়, মনে রাখবেন, কোনো কিছু হওয়া, হওয়া কোনো কিছু ঘটা, মানে ঘটা, কোন সম্ভাবনা রেজাল্ট ঘটা প্লাস না ঘটা, এই দুইটা মিলে কত হয়, এক। তাহলে লাল হওয়ার সম্ভাবনা এটা 2/7, এটা যদি আমি 1 থেকে বাদ দিয়ে দিই, না ঘটা না হওয়া পাবো, তাহলে 1 থেকে 2/7 বাদ দিয়ে দেন, তাহলে যেটা পাবেন সেটা 5/7, এটাই অ্যান্সার। আর এটা বড় করে অনেকে অঙ্কগুলো করছে। আপনারা যারা আছেন লাইভে একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, কারণ এই এই ধরনের সমাধান আমি এখনো দেখি নেই, ঠিক আছে। তাহলে কি হবে, 5/7 হবে, 5/7, 1 থেকে লাল হওয়া বাদ দেবেন। অন্তত বললে, অন্তত কিছু একটা যদি বলে যে অন্তত দুইটা লাল হওয়ার সম্ভাবনা, অন্তত লাল, তাহলে লাল যেটা হবে না, মানে যেটা হবে এটা আগে না বের করে বিপরীত রেজাল্টটা বের করে 1 থেকে বাদ দিয়ে দেবেন, 1 থেকে বাদ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। 1 থেকে বাদ দেবেন, তাহলে সহজ হবে জিনিসটা। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা নিয়ে কনফিউশন আছে, বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিচ্ছে। বিষয়টা হলো যে এটা কমন সেন্সে অ্যাপ্লাই করেন তাহলে হবে। একটা ট্রেন 100 ফুট বেগে চলতেছে, আবার 200 ফুট, গুলির বেগ হলো 200 ফুট সেকেন্ডে আর কি। তা আমি ট্রেনে যখন যাচ্ছি, আমি ট্রেনে যাচ্ছে গুলিও যাচ্ছে, তখন তো যোগ বেগ কি হবে, মানে ট্রেনের বেগের সাথে গুলির বেগ যোগ হবে, তখন সেকেন্ডে হয়ে যাবে, গুলির বেগ হয়ে যাবে, গুলির বেগ হয়ে যাবে, গুলির বেগ, গুলির বেগ সেকেন্ডে কত হবে, সেকেন্ডে
এই 200 প্লাস হলো 100 হয়ে যাবে, 200 প্লাস 100, 200 প্লাস 100 300, 300 হয়ে যাবে, 300 ফুট। তাহলে এখানে বসে 300 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্যগুলি কত সেকেন্ডে পৌঁছাবে, কত সেকেন্ডে? তাহলে 300 ফুট সেকেন্ডে, 300 ফুট, 300 ফুট, তার মানে উত্তর হবে 1 সেকেন্ড লাগবে তার। কারণ 300 ফুট গুলিটা ট্রেনের বেগের সাথে গুলির বেগ যোগ হওয়ার কারণে এই ট্রেনটা 1 সেকেন্ডে কি করবে, স্তম্ভকে আঘাত করবে। উত্তর হবে 1 সেকেন্ড। উত্তর কি 1 সেকেন্ড। ঠিক আছে, উত্তর হলো 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে পরেরটা আমরা যাই। এটা একটা সহজ প্রশ্ন, তবে ঝামেলাটা করছে n-n। এখানে এন কত? এন মানে হলো 1 2, তাই না? আর এম হলো কি, এ বি, আর হলো 1 2। যখন n-m করবেন তখন হলো এই n-m অর্থ কি? অর্থ হলো এন এর যে সদস্য এম এর মধ্যে নাই। অর্থ কি? এম এর যে, সরি, এন এর যে সদস্য এম এর মধ্যে নাই, এম এর মধ্যে নাই, এটা যে বোঝায়। এই n-m এর অর্থ হলো এন এর যে সদস্য এম এর মধ্যে নাই। বিষয়টা বলতে n-m, এন এর যে সদস্য এম এর মধ্যে নাই, এন এর যারা আছে সবাই এম এর মধ্যে আছে। তার মানে এরকম কোন উপাদানই নাই যা এন এর মধ্যে আছে কিন্তু এম এর মধ্যে নাই। তাহলে উত্তর হবে কি, 1 আর 2, 1 2, সরি, ফাঁকা 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 আছে। তাহলে এন এর মধ্যে আছে, এম এর মধ্যে নাই, এরকম কোনো উপাদান নাই, তাহলে উত্তর কি, ফাঁকাছে। ফাঁকাসের চিহ্ন এইটা হতে পারে, অথবা কি হতে পারে, এইটা হতে পারে, চিহ্ন দিয়া, অরি দিয়া। তবে আমাদের অপশন এটা ছিল, এটা ছিল অ্যান্সার, এটা অ্যান্সার হবে। কি বিষয়টা বুঝলেন? এটা কিন্তু প্রশ্নটা যদি যদি m-n বলতো, m-n বলতো, তাহলে উত্তর হতো এ আর বি, এ আর বি হতো। খেয়াল করেন, এইটা দেয় নাই, প্রশ্নকর্তা আস্তে করে ঘুরে দিয়েছে, এখানে লিখছে n-n, কিন্তু প্রশ্নে আগে দিছে এম, পরে দিছে এম। অনেকে দ্রুত অ্যান্সার করতে যায় m-n করে ফেলছে, কিন্তু উত্তর হবে n-n। এটা হলো এটাই মানে প্রশ্নকর্তা ঘুরাই দিছে প্রশ্ন। তার মানে নতুন প্রশ্ন করছে, এবং নতুন প্রশ্ন যে প্রশ্ন করছে সেটা প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করছে, অপশন নিয়ে চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এটা অর্থ যে আপনি প্রশ্ন, এই যে একটা প্রশ্ন পিএসসি গত দুইটা বিসিএস প্রশ্ন ভুল ছিল না, আগে হয়তো 45-এ ছিল, 46 47 বা 48-এ প্রশ্ন ভুল দেখা যায় না, 46 ছিল, সরি, 47 48 কিন্তু প্রশ্ন ভুল ছিল না। এই একটা প্রশ্ন একটু ভুল হয়ে গেছে, এটা ব্যাপার না। এখানে এই রাশিটা একটু ভুল আছে। এখানে যদি স্কোয়ারের জায়গায় কিউব থাকে তাহলে আমরা উত্তর পাওয়া করা যাইতো। যেহেতু এটা অ্যান্সার কিউব নাই, তাহলে এটা নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, যে এটা প্রশ্নটা ভুল। যারা প্রশ্ন করছেন টাইপ করে, পিএসসি হয়তো একটু খেয়াল করে নাই, মডারেশনে ভুল হয়েছে। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক বলা যায়। আচ্ছা, এটা একটা কমন সেন্সের প্রশ্ন, এটা নিয়ে এটা কোন কঠিন প্রশ্ন না। একটা বাক্সে 4টা লাল বল আছে, 3টা নীল বল আছে, 2টা হলুদ বল, একটা সবুজ বল আছে। বলছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবে। অন্তত একটা লাল বল থাকবে, অন্তত একটা লাল বল থাকবে। লাল বল একটা থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু লাল বল অন্তত একটা থাকতে হবে। এক লাল বল একটা থাকতে পারে, 2টা 3টা 4টাও থাকতে পারে। অন্তত যখন বলবে তখন মিনিমাম থেকে সর্বোচ্চ যাইতে হয়। লাল বল একটা মিনিমাম, সর্বোচ্চ 4টাও থাকতে পারে। তাহলে আমাদের মিনিমাম 4টা লাল বল নিবেন, 4টা নিলেন, 4টা তো নিতে হবে। লাল বল নিতে 4টা, এখান থেকে নিবেন একটা, এখান থেকে নেবেন একটা, এখান থেকে একটা, মোট কটা হবে 7টা। এই 7টা বল যদি নেন, এই 7টা মানে 4টা লাল নিবেন, এটা হলো লাল, এটা হলো নীল, এটা হলো হলুদ, আর এটা কি, সবুজ। যদি এরভাবে নেন তাহলে 7টা বল নিলে এর মধ্যে একটা লাল তো থাকবেই, বেশি থাকতে তো অসুবিধা নেই, একটা লাল অন্তত থাকবে। অন্তত কথা বলার জন্য লাল সবগুলো নেবেন, আর বাকি হলো একটা একটা করে নেন। তাহলে মিনিমাম 7টা বল নিলে কি লাল অন্তত একটা থাকবে। এটা হলো প্রশ্নের কনসেন্স। এটা কোনো কি গণিত না, এটা মানসিকতার প্রশ্ন ছিল। এটা অনেকে গণিতের হিসাব, মানে আপনার সম্ভাবনার অঙ্ক না। হ্যাঁ, এটা হলো কিসের অঙ্ক, মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক। আচ্ছা, এটা একটা সহজ প্রশ্ন। একটি বই 10% ক্ষেত্রে বিক্রি করে, বিক্রি করা হলো, বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হয় তাহলে 5% লাভ হতো। এই অঙ্কটা আমি দুইভাবে করে দিচ্ছি, দুইভাবে বিষয়টা বুঝুন। 10% ক্ষতি, আমি যদি ক্রয় 100 টাকা ধরি, ক্রয় 100 টাকা ধরি, ক্রয় 100 টাকা ধরে নিলাম, ক্রয় 100 টাকা, এটা ধরে ধরি, ক্রয় 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রি কত, 10% ক্ষতিতে বিক্রি, 10% ক্ষতিতে বিক্রি কত হবে,
100 - 10, 100 - 10, 100 - 10 মানে কত? 90 টাকা, 90 টাকা, 90 টাকা, ঠিক আছে। আর 5% লাভে বিক্রি কত? 5% লাভে, 5% লাভে বিক্রি হলো 100 + 5, 100 + 5 মানে কি? 105, 105। এখন এই যে পার্থক্য কত? বিক্রয়, বিক্রয় বেশি কত? বিক্রয় বেশি, বিক্রয়, বিক্রয় 105 থেকে 15 বাদ দিলে, 105 থেকে 90 বাদ দিলে 105 বিয়োগ হলো 90, তাহলে মানে 15, বা 15, 15 হলে, 15 টাকা বেশি হলে, 15 টাকা বেশি হলে বিক্রয় 15 টাকা বেশি হলে ক্রয় কত? 100, ক্রয় 100। আমরা 100 টাকা ধরছি, ক্রয় 100, 100। তাহলে এই বিক্রয় মূলত বেশি 60 টাকা, তাহলে 1 টাকা বেশি হলে ক্রয় হলো আপনার 100/15, 100 বাই কি 15। আর বিক্রয় যদি 60 টাকা বেশি হয়, 60 টাকা বেশি হয়, ক্রয় 100 × 60/15, 4, তাহলে উত্তর হলো 400, 400। এটা হলো মূল অঙ্ক, মূল নিয়ম, সঠিক নিয়ম, আসল নিয়ম। এটা শর্টকাট আছে কিনা? আছে, 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 শর্টকাট নাই মানে আছে। তবে এই অঙ্কটা মূল নিয়ম যদি পারেন তাহলে আপনি শর্টকাটটা পারবেন। আসলে কি বিক্রয়ের এই যে পার্থক্য, এই দুটো পার্থক্য হলো 15 টাকা। এটা যদি এরকম থাকে, এই অঙ্ক 5 বার পরীক্ষা আছে বিসিএস এর মিনিমাম, ঠিক আছে। এই যে একটা ক্ষতি একটা লাভ যদি থাকে তাহলে 2% যোগ করে দিবেন, এই 2%-এর যোগফলই হলো এই 60 টাকা। তাহলে 10 আর 5 কত? 15, এই 15% মানে কত? এই 60 টাকা। এটা হলো শর্টকাট। 15% কত? যদি একটা লাভ একটা ক্ষতি থাকে, এরভাবে একটা বিক্রি করছে আর একটা বিক্রি লাভে একটা ক্ষতিতে যদি থাকে, তাহলে 2% যোগ করে দিবে। আর দুই বিক্রমের যে পার্থক্য সেটা হলো 60 টাকা। 15% যদি 60 টাকা হয় তাহলে 100% কত হবে? 100% হবে 400 টাকা। এটা অ্যান্সার। এটা কারণ 4 গুণ না, এটা 4 গুণ, তাহলে এটা 4 গুণ করে দিচ্ছি, 4। 15% 60 টাকা, 100% কি 400 টাকা। বোঝা গেছে? এটা হলো শর্টকাট, কিন্তু মূল অঙ্ক এইটা। তা আমরা যদি জানি যে পার্থক্য 15 টাকা, দেখেন এখানে বিক্রয় মূল্যে পার্থক্য 15 টাকা, আবার দুটো পার্থক্য করলেও কি 15 টাকায় হয়। এটা মিলে যায়, সবসময় মিলবে, সবসময় মিলে যাবে, ঠিক আছে। কারণ 100 টাকা ক্রয় মূল্য ধরে এবার মিলে যাবে, তাহলে আমাদের এটা শর্টকাটে করা যায়। কিন্তু অঙ্কটা আপনি যদি বুঝেন যদি, তাহলে ভুল হবে না। একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তের গোলক তৈরি করা সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকের অর্ধেক? এটা ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন কেন? গোলক এটা মানে মানে কি বলবো, গণজ্যামিতি থেকে ইদানিংকালে ভালো প্রশ্ন আসছে। 48, 47, 49, 48 আসছে, 47 আসলো, 47 48 আসছে, তারপরে 49 আসলো। তার আগে 46 আসছিল। গণজ্যামিতি থেকে আগে আগে সেটা প্রশ্ন আসছে, ইদানিং আসতেছে। তার মানে লোহার গোলকের, আমি যদি শর্টকাট আর মূল নিয়মে করি, মূল নিয়মে আগে করি। গোলকের বড় গোলক যদি ছোট, বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলক, বড় গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আমি আর ধরি, বড় আর, আর ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ যদি যেহেতু ছোট আর ধরি, তাহলে বলছে বড় গোলককে যে আপনার আয়তন, তো গলাইলে জিনিসটা পুরোটা, তাহলে আয়তন, আয়তন প্রথম বড় গোলকের আয়তন, এই যে বড় আয়তন, বড় গোলক মানে হলো বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন, আয়তন, আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, পাই কি আর কিউব। এবার দেখেন বড় ছোট গোলকের আয়তন কত? ছোট গোলক, ছোট গোলক, ছোট গোলক, ছোট গোলকের আয়তন, আয়তন 4/3 পাই আর/2, ছোট গোলক আর/2, কারণ আমাদের ব্যাস অর্ধেক করতে হবে, ব্যাসার্ধ কি অর্ধেক, তাহলে বড় গোলক হলো আর, ছোট গোলক আর/2, এই আর/2 এটা কিউব, কিউব। তার মানে এখানে দেখেন, তার মানে এটা 4/3 পাই আর কিউব/8 আসতেছে। আর কিউব বাই কি আসতেছে? 8 আসছে। আমরা যদি এখান থেকে 1/8 কমন নেই, তাহলে কি আসতেছে? 4/3 পাই আর কিউব থাকতেছে, পাই আর কিউব। এখন আমরা দেখেন বিষয়টা কি, 8/1 এটা, এটা কি 8/1 তাহলে আয়তন যদি ই করেন আপনি, আপনি যদি ভাগ দেন বড় বাই ছোট, বড় আয়তন ছোট, তাহলে কি এটা আসতেছে 4/3 পাই আর কিউব, আর এটা আসতেছে 4/3, 1/8 আছে সাথে, 1/8, 4/3 পাই আর কিউব। এটা কাটাকাটি যায়, তাহলে 1/1/8 উল্টে দিলে 1 × 8/1, তাহলে উত্তর হবে 8। 8টা, 8টা, 8টা। তার মানে একটা লোহার গোলক গলায় যদি 8টা গোলক তৈরি করেন, তাদের সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা ব্যাসার্ধ
বড়গুলোকে অর্ধেক হবে। এটা হলো মূল নিয়মে করলাম। শর্টকাট কি জানেন? শর্টকাট শর্টকাট হলো, দেখেন অর্ধেক করছেন না, বড়টা যদি 2r ধরেন, আর আর ছোটটা যদি r/2 ধরেন, r/2 এটা কিউব করলে কি হয়? r/2 এটা কিউব করলে কি হয়? 1/8 হয়। r/, কি হয়? r³/8 হয় না? তাহলে 8, তার উল্টে দিলে কি হবে? 8 গুণ। তার মানে বড় গোলকটার ব্যাসার্ধ হলো ছোট গোলকের 8 গুণ। বড় গোলকটার ব্যাসার্ধ কি, আয়ত ছোট গোলকের কয় গুণ? 8 গুণ। তো উত্তর হবে 8, 8 গুণ। r/2 আসলে কি, যখন কি থাকবে, এটা যদি কি বলে, এটা দ্বিমাত্রিক হতো, দ্বিমাত্রিক হলে করতে হয় স্কোয়ার। কি করতে হয়? স্কোয়ার করতে হয়। আর যদি ত্রিমাত্রিক হয়, ত্রিমাত্রিক, তাহলে কি করতে হয়? কিউব। কি করতে হয়? কিউব করতে হয়। এটা মনে রাখতে হবে। তাহলে দ্বিমাত্রিক হলে স্কোয়ার করতাম, আর ত্রিমাত্রিক হলে কিউব করতে। স্কোয়ার মানে হলো যে থাকে না, যে একটি আয়তের বা বর্গক্ষেত্রের ব্যাসার্ধ অর্ধেক, মানে বাহু অর্ধেক করা হলো, বা বাহুর 2 গুণ করে, বাহু যদি অর্ধেক করেন, তাহলে কয়টা ক্ষেত্রফল? কয় গুণ? 4 গুণ। অর্ধেক স্কোয়ার করতে হয়, এটা স্কোয়ার করতে হয়, এটা কিউব করতে হয়। যখন ঘনক হবে কিউব করবেন, তাহলে আর 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 r/2 কিউব, অর্ধেক আর কি। ঠিক আছে, 8 গুণ হবে, 8 গুণ। তাহলে উত্তর হবে 8, 8, 8টা গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, এটা একটা ভালো অঙ্ক ছিল, একটু কঠিন অঙ্ক ছিল। ও এটা সহজ একটা অঙ্ক, কিন্তু অনেকেই এটা ঝামেলা করে। প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তাহলে দ্বিতীয়টা যদি 2x ধরি, প্রথমটা x। খেয়াল করেন, প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, দ্বিতীয় কোণ x ধরলাম, 2x ধরলাম, প্রথমটা কি? x হবে। তাহলে বলছে তৃতীয় অপর কোণ, এই দুই কোণের বিয়োগ ফলে 3 গুণ, এই দুটো বিয়োগ ফল, তো এই দুটো বিয়োগ করলে কত আসে? এক্স আসে। তাহলে তৃতীয় কোণ হবে 3x, বিয়োগ ফলে 3 গুণ, তাহলে এই দুটো বিয়োগ ফলে এক্স, এদের 3 গুণ হলো 3x। এই তিনটা মিলা কত? তিনটা মিলা 180। এখান থেকে এক্স আসছে 30। তা আমাদের চাইছে দ্বিতীয় কোণ চাইছে, দ্বিতীয়, তাহলে 2x, 2x কত? 60 ডিগ্রি। অ্যান্সার হলো 60 ডিগ্রি। প্রথম কোণ চাই নাই, কিন্তু এক্স এর মান চাই নাই, প্রথম কোণ চাই নাই, চাইছে দ্বিতীয় কোণ। দ্বিতীয় কোণ কি হবে? দ্বিতীয় কোণ হবে 60 ডিগ্রি। ঠিক আছে, দ্বিতীয় কোণ 60 ডিগ্রি। তারপরে আমরা যতগুলো প্রশ্ন সলভ করলাম, মোটামুটি 20টা প্রশ্ন ছিল। প্রশ্নগুলো কিন্তু সহজ ছিল, আবার কি কিছুটা কঠিন ছিল। কারণ কি, বেসিক প্রশ্ন, বিগত কোনো প্রশ্ন আসে নাই। তা আপনারা যারা মানে চিন্তা করতেছেন যে একা একা বাসায় পড়বো, একটা গাইড পড়বো, একটা ডাইজেস্ট করবো, বিসিএস হয়ে যাবে, সেটা সেরকম সময় আর নাই। 47 এবং 49-এ নতুন বাংলাদেশে নতুন বিসিএস এ দেখা যাচ্ছে যে আপনাকে কারো হেল্প নিতে হবে, কোচিং সেন্টার হেল্প নেন, বা যে কোনো উস্তাদের হেল্প নেন। গণিত, ইংরেজি, বিশেষ করে গণিত এবং ইংরেজি, এই দুটো সাবজেক্ট, অথবা অন্য সাবজেক্টও কঠিন আছে। তার মানে আপনারা যদি একটা অভিজ্ঞ মেন্টরদের সাথে থাকেন, আমি নিজে 15 বছর পড়াচ্ছি, আশা করি আমাদের বেসিক শক্তিশালী করে দিব। আমাদের 50তম অ্যাডভান্স বিসিএস এ আমাদের এখানে ভর্তি চলছে। যারা আপনারা আগ্রহী, তা আমাদের যোগাযোগ করতে পারেন, আমাদের এই নাম্বারগুলো স্ক্রিনের নাম্বার, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঠিক আছে, আপনার সাথে আবার নতুন একটা লাইভ সেশনে আবার দেখা হবে সামনে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।